একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত সমস্ত স্মৃতি পিছনে ফেলে এগিয়ে যেতে হবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। নিজেকে বোধহয় কোনোদিন এতটা অসহায় বোধ করেনি অপরাজিতা, এমনকি মা চলে যাওয়ার পরও নয়। কিন্তু আজ সব শেষ। স্বপ্ন, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা এক নিমেষে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে নিজের প্রিয় সব জিনিস শেষ করে দিয়ে যাবে ও। পিছু টান রাখবে না, কোনো দিন ফিরে আসবে না এই বাড়িতে। যে মানুষগুলোকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, তারা কেউ তো শোনেনি অপরাজিতার কথা। নিজের জন্মদাতা পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়েছে। কি হবে এই সব অ্যাচিভমেন্ট, রেজাল্ট, সার্টিফিকেট? জ্বলন্ত কাগজগুলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে এই সবই ভেবে চলেছিল অপরাজিতা। নিজে হাতে করে একটা একটা করে কাগজ পুড়িয়ে ফেলছে ও। ওর সবচেয়ে প্রিয় পুতুল, প্রিয় হলুদ সালোয়ার কামিজ, প্রিয় বই, সবকিছু। পুরনো অপরাজিতাকে এই বাড়িতেই দাহ করে নতুন অপরাজিতাকে সঙ্গে করে বাড়ি ছাড়বেও। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা। আজকে নিয়ে চলে এসেছি ভালোবাসার উষ্ণ পরশ পর্ব 3, অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে। গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম। কেমন লাগছে গল্পগুলো? নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে লাইক করছো না কেন? গল্প শোনার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মাত্র তো কয়েক সেকেন্ড সময় লাগে। আমি নয় 2 সেকেন্ড অপেক্ষা করছি, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম আরও গল্প যদি শুনতে চাও অবশ্যই ভালোবাসার মরশুমকে নিজের সঙ্গী করে নাও। চলো আর তোমাদের অপেক্ষা করাবো না, শুরু করছি ভালোবাসার উষ্ণ পরশ পর্ব 3। বাথরুম থেকে বেরিয়ে এসে একটা একটা করে সমস্ত গয়না খুলে রাখলো ড্রেসিং টেবিলে। তারপর ওয়ারড্রপ খুলে মায়ের একখানা লাল পাড় সাদা শাড়ি বার করলো। হ্যাঁ, শুধু এই শাড়ি আর মায়ের ছবি, এই দুটোই সঙ্গে নেবেও। যেখানে মানুষেরই কোনো গুরুত্ব নেই, সেখানে এই সমস্ত জড় পদার্থের কোনো মূল্য নেই ওর কাছে। মায়ের ছবিটা বুকের কাছে আঁকড়ে ধরে নিজের ঘর থেকে বেরিয়ে এলো অপরাজিতা। ভিজে চুলগুলো দিয়ে তখনও টপ টপ করে জল পড়ছে। মুখে মেকআপের চিহ্ন মাত্র নেই, শুধু কপালে জল জল করছে লাল টিপ। মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা আর গলায় মঙ্গলসূত্র। এইভাবে সিঁড়ি দিয়ে ওকে নিচে নামতে দেখে ঘর ভর্তি লোকজন সবাই এক নিমেষে হতভম্ব হয়ে চুপ করে গেল। জমজমাট বিয়ে বাড়িতে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা। অপরাজিতাকে দেখে অস্বস্তি হতে থাকলো সুমিত বাবুর। ইচ্ছে করছিল এক ছুটে মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু পাগুলো যেন জমে গেছে ওনার। কিছুতেই এগিয়ে যেতে পারছেন না। মেয়েটার অভিমানী 2 চোখের দিকে যে তাকাতে পারছেন না উনি। মাথাটা নিচু করে চুপ করে ওখানেই দাঁড়িয়ে রইলেন সুমিত বাবু। ও মা, অপু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? বিবাহিত মেয়ে
এরকম হাতে কানে গলায় সোনার চিহ্ন মাত্রে নেই, এভাবে নিচে নেমে এলি? ও ছোট বৌমা, যাও তো, ভালো করে সাজিয়ে নিয়ে এসো মেয়েটাকে। গুরু গম্ভীর গলায় উত্তর এলো, তার কোনো প্রয়োজন নেই পিসি ঠাম্মি। এই বাড়িতে আমার নিজের বলতে কিছুই নেই। দেখো, এই যেটুকু আছে সেটুকু নিয়েই বাড়ি ছাড়তে চাই আমি। কিন্তু তাই বলে? আর কোনো কথা না বলে সদর দরজার দিকে এগিয়ে গেল অপু। সবাই নিজেদের মধ্যে সমালোচনা করতে শুরু করে দিল। বিয়ের পরের দিনই এই মেয়ের চালচলন নিয়ে সবার মনেই কম বেশি সন্দেহের উদয় হলো। সেই সঙ্গে লক্ষণ অলক্ষণ নিয়েও চলল বিস্তর আলোচনা। এই সব কিছুর মধ্যে একজনের মুগ্ধ দৃষ্টি কিন্তু ছুঁয়ে যাচ্ছিল অপরাজিতাকে। সদ্য স্নান করে এই লাল পাড় সাদা শাড়িতে সিঁড়ি দিয়ে যখন নিচে নেমে আসছিল অপু, ওর দিকে তাকিয়ে চোখের পাতা পর্যন্ত ফেলতে ভুলে গিয়েছিল অভিনব। মনে হচ্ছিল সাক্ষাৎ মা দুর্গা যেন নেমে আসছেন ওই সিঁড়ি দিয়ে। সদ্য বিবাহিত মেয়েটির মাথার সিঁদুর, হাতের শাখা পলা, কপালের ওই লাল টিপ চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছিল অভিনবের। মনে হচ্ছিল আশেপাশে যেন কিছুই নেই। আচ্ছা, এসব কি সত্যি? আজ থেকে সত্যি কি অপরাজিতা শুধুমাত্র অভিনবের? কোথায় যেন হারিয়ে গিয়েছিল অভিনব। ঠিক তখনই ওর সামনে এসে দাঁড়ালো অপরাজিতা। চোখে চোখ রেখে বলল, চলুন, কোথায় যেতে হবে? আমি তৈরি। চমকে ওর দিকে তাকালো অভিনব। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। আর থাকতে পারলেন না সুমিতবাবু, পিছন থেকে ডেকে উঠলেন। অপু? ওনার কথা শুনেও যেন শুনতে পেল না অপরাজিতা। এগিয়ে গেল দরজার দিকে। এবার দৌড়ে এলেন সুমিতবাবু, একদম মেয়ের কাছটিতে এসে ডেকে উঠলেন। অপু, আমার সঙ্গে কথা না বলেই চলে যাবি? এত অভিমান তোর? কড়কড় করে উঠল অপরাজিতার চোখ দুটো। গলা দিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল কান্নাটা। কোনো রকমে সেটা গিলে ঘুরে দাঁড়ালো বাবার মুখোমুখি আর বলল, মিসেস সিনহা, আজ থেকে এটাই আমার একমাত্র পরিচয়। আপনার মেয়ে অপরাজিতা গাঙ্গুলি মৃত। পৃথিবীটা যেন টলে উঠল সুমিতবাবুর। আর ঠিক তখনই আরও এক দফা ওনাকে অবাক করে দিয়ে বলে উঠল অপরাজিতা, পিসি, থালাটা এদিকে নিয়ে এসো। চাল সমেত থালাটা অপরাজিতার সামনে নিয়ে এলো পিসি। একদম সুমিতবাবুর পায়ের কাছে থালাটা উল্টে দিল অপরাজিতা আর বলল, এই নিন, সারা জীবনের সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। বেঁচে থাকতে আর এ মুখ যেন আপনাকে দেখাতে না হয়। না, আর দাঁড়ায়নি ওখানে অপরাজিতা। এক দৌড়ে বাইরে বেরিয়ে এসে গাড়িতে চেপে বসেছে। ওই পরিস্থিতিতে কি করবে অভিনব বুঝতে পারছিল না। কি মনে করে সুমিতবাবুর হাত দুটো ধরে বলে উঠল ও, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আসলে ওর একটু অভিমান হয়েছে। আর ছেলে মেয়েদের তো অধিকার রয়েছে বাবা মায়ের উপর রাগ করার। আপনি তো বড়, আজকের দিনে মন খারাপ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আপনার কাছেই ফিরিয়ে দেব। চোখ থেকে টপ টপ করে জল পড়ল সুমিতবাবুর। কোনো রকমে হাত দুটো তুলে আশীর্বাদ করলেন উনি অভিনবকে আর মনে মনে বললেন, অপু মা, আমার মানুষ চিনতে ভুল হয়নি। তোকে সঠিক হাতে তুলে দিতে পেরেছি আমি। তোর মায়ের সারা জীবনের ভয় দূর হয়েছে। আমার পর এই মানুষটাই তোকে আগলে রাখতে পারবে। দেখিস, ও যে নিজের জীবনের থেকেও তোকে বেশি ভালোবাসে মা। দেখিস, একদিন তুই তোর ভুল নিশ্চয়ই বুঝতে পারবি। আজ অভিনব আর অপরাজিতার গ্র্যান্ড রিসেপশন। সাদা লেহেঙ্গাতে আজ অপরূপা লাগছে অপরাজিতাকে। একবারও ওকে নিজের কাজ ছাড়া করেনি অভিনব। ওর কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল নিজে রেখেছে ছেলেটা।
তবে বড্ড আশ্চর্য লাগছে মেয়েটাকে দেখে। এই বাড়িতে এসে থেকে প্রয়োজনের বেশি একটাও কথা বলেনি মেয়েটা। এমনকি ওর হাসিটাও যেন বড্ড মাপা মাপা, কিরকম যেন সবটাই মেকি, কোনো কিছুতেই কোনো প্রাণ নেই। তবুও হাল ছাড়বে না অভিনব। ওর মান ভাঙিয়ে ওকে নিজের করে নেবেই একদিন না একদিন। ওর যে খুব প্রয়োজন অপরাজিতাকে, তার জন্য একেবারেই তাড়াহুড়ো করতে চায় না অভিনব। পার্টি শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। অপরাজিতাকে নিয়ে গাড়িতে উঠল অভিনব। গাড়ি ছুটল সিনহা ম্যানশনের ঠিক একেবারে বিপরীতে। মনে মনে একটু ভয় লাগতে শুরু করলো অপরাজিতার। কোথায় নিয়ে যাচ্ছে ওকে অভিনব? ভাবনা চিন্তার মধ্যেই গাড়ি এসে দাঁড়ালো শহরের একদম শেষ প্রান্তের ছোট্ট একটা দোতলা বাড়ির সামনে। অবাক লাগলো অপুর। বাড়ির কনস্ট্রাকশনটা অনেকটা ওর নিজের বাড়ির মতোই। গাড়ির দরজা খুলে ওর দিকে হাতটা বাড়িয়ে দিল অভিনব, কিন্তু হাতটা ধরল না অপু। নিজেই বেরিয়ে এলো গাড়ি থেকে। এটা কোথায়? এখানে কেন নিয়ে এলেন আমাকে? আরে আগে ভেতরে তো চলো, এইখানেই সব প্রশ্ন করবে নাকি? এই নাও চাবি, দরজা খোলো। এই রাত দুপুরে নতুন কি নাটক শুরু করলেন আপনি আবার? আরে এর মধ্যে আবার নাটকের কি দেখলে? দরজাটা খোলো। দরজাটা খুলে ফেলল অপু। বাড়ির ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেল ও। পুরোপুরি না হলেও প্রায় অনেকটাই ওর বাড়ির মতো এই বাড়িটাও সাজানো। আর সামনের দেওয়ালে চোখ পড়তে আরও এক দফা আশ্চর্য হলো ও। মায়ের যে ছবিটা ও বাড়ি থেকে নিয়ে এসেছিল সেটাই এনলার্জ করে দেওয়ালে টাঙানো, আর তাতে রজনীগন্ধার গোড়ের মালা। শুনেছি বিয়ের প্রথম রাত্রে বউকে নাকি কিছু উপহার দিতে হয়। গয়নাগাটি এসব তো তোমার অনেক আছে, ভাবলাম তোমাকে তোমার মনের মতো একটা বাড়ি উপহার দিই। এই বাড়িটা তোমার আর আমার, আমরা থাকবো এখানে। আমি জানি ওই বিরাট সিনহা ম্যানশন তোমার দম বন্ধ লাগবে ওখানে, তোমার সিম্পলিসিটি পছন্দ, তাই তোমার জন্য এই ছোট্ট উপহার। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, এখানেও তোমার রান্নার লোক, সার্ভেন্ট সব রয়েছে। অপরাজিতা, আমি চাই তোমার ছোঁয়ায় এই বাড়িটা প্রাণ পাক। তুমি তোমার মনের মতো করে সাজিয়ে নিও। চলো বেডরুমটা দেখে নাও তো। দাঁড়ান দাঁড়ান মিস্টার সিনহা, কি ভাবছেন? আপনার এই ড্রামা আমি ধরতে পারিনি। একদম শহরের শেষ প্রান্তে নিরিবিলিতে এই বাড়ি করেছেন আপনি আমাকে রাখার জন্য। এর কারণ কিন্তু আমি ধরতে পেরে গেছি। আচ্ছা, এই বাড়ি আমি কোন কারণে তৈরি করেছি সেটা তুমি এর মধ্যে ধরেও ফেলেছ। ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? আপনার মতো বড় লোকদের তো অনেক রকম শখ। আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে বিয়ে করে নিজের বউয়ের সম্মান দিয়ে নিজের বাড়িতে তো তোলা যায় না, তাই না? আসলে তো আপনি আমাকে নিজের রক্ষিতা। শাট আপ অপরাজিতা, স্টপ ইট। কি বলছো তুমি নিজে জানো? অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি তোমাকে। আমি তো তোমার ভালো লাগবে বলে। ঠিক আছে, আজ রাতটা এখানে কষ্ট করে কাটাও, কাল সকালেই না হয় তোমাকে সিনহা ম্যানশনে নিয়ে যাব। তোমার যা ইচ্ছে সেটাই হবে। কোনো রকমে কথাটা বলেই বেডরুমের দিকে এগিয়ে গেল অভিনব। আজকের এই সুন্দর দিনটা কোনো রকম ঝগড়াঝাঁটি করে নষ্ট করতে চায় না ও। নিজের মতো করে কাটিয়ে দিতে চায়। বড্ড স্বপ্ন সাজিয়ে ফেলেছে ও আজকের এই রাতটাকে ঘিরে। ভেবেছিল হয়তো এসব দেখে একটু হলেও রাগ পড়বে
অভিকে এইভাবে মাথা নিচু করে চলে যেতে দেখে মনে মনে ভীষণ খুশি হলো অপরাজিতা। এমনটাই তো চেয়েছিল ও। মিস্টার অভিনব সিনহা, অনেক কাঁদিয়েছেন আপনি আমাকে, অনেক কষ্ট দিয়েছেন। এবার আমার পালা। খুব শখ না আপনার আমাকে বিয়ে করার? এবার দেখি তো কতদিন আপনি আমার সঙ্গে সংসার সংসার খেলতে পারেন। বেডরুমে এসেই অবাক হয়ে গেল অপরাজিতা। ঘরটা একেবারে ওর বাড়ির ওর বেডরুমের মতোই। লোকটা যে এত ভালোভাবে সবকিছু লক্ষ্য করেছে বুঝতেই পারেনি অপরাজিতা। সত্যি এই ঘরটা একটু আনকমফোর্টেবল লাগছে না ওর। ওয়ার্ড্রপ খুলে আর এক দফা অবাক হলো ও। একদম ওর মাপের, ওর পছন্দের জামা কাপড়ে ভর্তি ওয়ার্ড্রপ। আর সেই জামা কাপড়ের ভিড়ে হলুদ রংটা যেন একটু বেশি করেই উঁকি দিচ্ছে। নিজের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি অপু, তাই বাধ্য হয়েই ওখান থেকে একটা সিম্পল কটনের কুর্তি পালাজো সেট বের করলো ও। সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত অপরাজিতা এগিয়ে গেল বিছানার দিকে। গোলাপ আর জুঁই দিয়ে সাজানো বিছানাটার উপর থেকে ফুলগুলো সরিয়ে দিয়ে ওখানেই বসে পড়ল ও। তারপর বালিশে মাথাটা রাখতে যাবে সেই মুহূর্তেই মনে পড়ল এ ঘরে এসে থেকে অভিনবকে তো দেখেনি। কোথায় গেল লোকটা? বেডরুমে না গিয়ে সোজা বাড়ির ছাদে চলে গিয়েছে অভিনব। বড্ড সাধ করে ছাদে একটা দোলনা লাগিয়েছে। সেই দোলনাতেই চুপচাপ বসে পড়ল অভি। বদমেজাজি, অহংকারী, অ্যারোগেন্ট, স্বার্থপর মানুষটার চোখ দুটো জলে ভরে উঠল। তারপর এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে মনে বলে উঠল, খুব ভালোবাসি তোমায় অপরাজিতা, বোধহয় নিজের থেকেও বেশি। বিশ্বাস করো, কোনো কিছুকে পাওয়ার জন্য এতটা নিচে আমি কখনো নামিনি। জানি না, হয়তো ভুল করেছি তোমার সঙ্গে। হয়তো আরো কিছুটা সময় তোমাকে দেওয়া যেত। আমি জানি তুমি আমায় ভালোবাসো। তোমার চোখ আমি পড়তে পারি অপু, কিন্তু কি করব বলো? আমার কাছে তো সেই সময়টাই নেই। বড্ড তাড়াহুড়ো আমার। একটা দিন আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান। নিজের জীবনের বাকি সময়টুকু আমি তোমার সঙ্গে বাঁচতে চাই। কি করে বোঝাবো তোমায় অপু? তোমার অভির কাছে বেশি সময় নেই। রাত প্রায় 3টের দিকে ছাদ থেকে নেমে এলো অভি। পা টিপে টিপে বেডরুমে ঢুকে পড়ল। অপরাজিতা তখন নিশ্চিন্তে ঘুমের দেশে। ঘুমন্ত মেয়েটাকে কি যে মিষ্টি লাগছে। মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল অভি। একটা চেয়ার নিয়ে গিয়ে একদম ওর মাথার পাশটায় গিয়ে বসল। তারপর এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে রইল, যেন অন্যদিকে তাকালেই মানুষটা ভ্যানিশ হয়ে যাবে। সকালবেলা ঘুম ভাঙতেই ধরফড় করে বিছানায় উঠে বসল অপরাজিতা। দর দর করে ঘামছে ও। এরকম একটা দুঃস্বপ্ন কেন দেখল ও? শরীরটা কেমন যেন অস্থির লাগছে। একটু জল খেতে হবে। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতে গিয়েই চমকে উঠল ও। ঠিক ওর মাথার কাছেই একটা চেয়ারে বসে বসে ঘুমিয়ে রয়েছে অভি। সারা রাত কি এভাবেই বসেছিল নাকি? সত্যি মানুষটা বড্ড অদ্ভুত। কখন যে কি করে ভগবানই জানে।
বিছানা থেকে নামলো অপরাজিতা। ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল অভির। তাড়াতাড়ি করে উঠে এগিয়ে গেল অপরাজিতার দিকে। অপু, কিছু দরকার? আমাকে বলো। হ্যাঁ, দরকার, একটু শান্তির। দিতে পারবেন? হ্যাঁ, তুমি চাইলে শান্তি, অশান্তি, সুখ, দুঃখ, আদর, ভালোবাসা সব কিছু দিতে পারি। বোকার মতো ওখানেই দাঁড়িয়ে রইল অপরাজিতা। সকাল সকাল স্নান সেরে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে সোফাতে বসে ল্যাপটপটা অন করবে অভি, ঠিক তখনই অপরাজিতা ওখানে এসে হাজির। আপনি অফিস যাবেন না? আর সিনহা ম্যানশন কখন ফিরবো আমরা? না, আমি 3 দিন অফিস যাব না। মানে মম বলেছে 3 দিন অফিস না যেতে। আর হ্যাঁ অপরাজিতা, একটু কষ্ট করে আগামী 3 মাস তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। আসলে আমি ওই বাড়িতে সেরম কথাই বলেছিলাম, তাই ওরাও। প্লিজ তুমি কটা দিন এখানে একটু ম্যানেজ করে নাও। আর তাছাড়া বিজনেস সংক্রান্ত কিছু ব্যাপারে তোমার সঙ্গে আলোচনাও আছে। বিজনেস সংক্রান্ত কাজ আমার সঙ্গে? হ্যাঁ, আমার যাবতীয় যা বিজনেস রয়েছে আমি সবটাই তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে চাই। আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি? হ্যাঁ, তুমি চিন্তা করো না, মম ড্যাডের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে, ওনাদেরও এটাই ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। মিস্টার সিনহা তো টাকা দিয়েই সবাইকে কিনতে চায়। তা এই টাকা, কোম্পানি ইত্যাদির বদলে আপনার ঠিক কি চাই বলুন তো? মুচকি হাসল অভি। অপরাজিতার খোঁচাটা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছে ও। তবুও কোনো রিয়্যাক্ট করল না, শুধু বলল, আমি কি চাই তা তো তুমি খুব ভালো করেই বোঝো অপু। শুধু তোমায় একটা বিষয়ে জানাতে চাই, তোমাকে কোনো মূল্যে আমি হারাতে পারবো না। আচ্ছা, আপনি কি খুব সিরিয়াল দেখেন এইসব ডায়লগ দিচ্ছেন? আপনার পার্সোনালিটির সঙ্গে কিন্তু এসব একদম যায় না। আপনার মতো স্বার্থপর, অসভ্য, অহংকারী মানুষের মুখে না ভালোবাসার কথাটা ঠিক মানায় না। বিউটি অ্যান্ড দ্য বিস্টের অভিশপ্ত রাজপুত্র তো একটা সুযোগ পেয়েছিল অপু, আমাকে তুমি একটা সুযোগ দেবে না? জানি অন্যায় করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইতেও রাজি। ক্ষমা? সে কি? মিস্টার সিনহার মুখে ক্ষমা? এসব কি শুনছি? আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার মতলবটা কি? ছাড়ো, ও তুমি বুঝবে না। এই ফাইলটা দেখে সইগুলো করে দিও। আর হ্যাঁ, এখানে একটা ক্রেডিট কার্ড আর একটা ডেবিট কার্ড রয়েছে, যদি তোমার কিছু কেনাকাটির থাকে এগুলো নিয়ে যেতে পারো। একটা বাঁকা হাসি খেলে গেল অপরাজিতার মুখে। প্রচুর পয়সা না আপনার? খুব অহংকার আপনার। এই অহংকার আর দিমাগ আমি ভাঙব। দুপুরবেলার লাঞ্চে সব খাবার অপরাজিতার পছন্দের, কিন্তু তবুও কিচ্ছুটি খেতে ইচ্ছা করছে না ওর। যতক্ষণ না এই মানুষটাকে নাকের জলে চোখের জলে করতে পারছে, ততক্ষণ ভাতটাও ঠিকঠাক গলা দিয়ে নামবে না। তাছাড়া একবার স্বাগতর সঙ্গেও দেখা করতে হবে। মনে মনে কিছু একটা ভেবে অপরাজিতা বলল, আমি একটু বেরোবো, আজকে কাজ আছে। হ্যাঁ যাও, আমি ড্রাইভারকে বলে দেব। আর আমি তো জানি না তোমার কোন গাড়ি পছন্দ, আমাকে জানিও, আমি তোমার জন্য সেটাই নিয়ে আসবো। মনে মনে একটু হিসেব করে নিয়ে নিজের জানা সব থেকে দামি গাড়িটার নাম করলো অপরাজিতা। যেভাবেই হোক ধনে মানে এই লোকটাকে মারবেও। বিএমডাব্লিউ। ওটা শুধু বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ নয়।
হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 আমার চাই। আর একটা লেটেস্ট মডেলের আইফোনও চাই। মনে মনে ভাবলো অপু, এইবার হয়তো লোকটা রেগে যাবে, আর ঠিক তখনই আরও এক দফা অপমান করতে পারবে ও অভিকে। কিন্তু ওকে একেবারে ভুল প্রমাণ করে অভি বলে বসলো, ওয়েল, কালকে আমি গাড়ি বুক করে দেব, আর ফোন তো আমি আজকেই আনিয়ে নেব। ও তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, আপাতত ড্রাইভারের সঙ্গেই যাও, ঠিক আছে? আর কার্ডগুলো সঙ্গে নিতে ভুলো না। তবে যদি তুমি চাও আমিও যেতে পারি কিন্তু সঙ্গে। না না, আপনার যাওয়ার দরকার নেই, আমি যেতে পারবো। বিকেলবেলা 5:30টায় স্বাগতর সঙ্গে দেখা করতে অপরাজিতা পৌঁছলো বইপোকা বুকশপে। উফ, কতদিন বাদে এলাম বলো। মাঝখানে এত শত কাণ্ড ঘটে গেল যে আশাই হয়নি। সবই তো বুঝলাম, কিন্তু এইভাবে নতুন বরকে ছেড়ে আমার দোকানে কি মতলব বলুন তো ম্যাডাম? সে কি, শেষ পর্যন্ত তুমিও ধোকা খেয়ে গেলে। অভিনব সিনহাকে আমি এমনি এমনি বিয়ে করিনি স্বাগত। ওকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো, এত নিচে নামবো যে আমাকে ওর নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে লজ্জা করবে। ঠিক এখন যেমন আমার ওকে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা করে, ঠিক তেমন। কেন এভাবে নিজের জীবনটা শেষ করছো অপু? তোমাকে অভিনব সত্যিই খুব ভালোবাসে, আর তুমিও তো। ওটা আমার একটা কালো অতীত স্বাগত, ওটা মনে করে আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। ভালো তো তুমিও বেসেছিলে, কি পেলে বলো ভালোবেসে? ভালোবাসা আসলে সত্যিই পিটুইটারি গ্ল্যান্ডের খেলা, ওসব ফিলিংস মিথ্যে। ভুল করছো অপরাজিতা। ভালোবাসলে ভালোবাসাকে নিজের কাছে ধরে রাখার সাহসও তৈরি করতে হয়। আমার সেই সাহস ছিল না, অভিনব সেই সাহস দেখিয়েছে, তাই তো ছিনিয়ে নিয়েছে তোমাকে গোটা পৃথিবীর কাছ থেকে। ছিনিয়ে নিলেই তো আর পাওয়া হয়ে যায় না, তাই না? হ্যাঁ, জোর করে ও আমাকে বিয়ে করতে পেরেছে, তা বলে ভালোবাসা কোনোদিন পাবে না। যাকগে, বাদ দাও, চলো আমার সঙ্গে শপিংয়ে যাব। সে কি, এই তো বিয়ে হলো, এত গিফট পেলে, এত কিছু কেনাকাটি হলো, আবার শপিং? হ্যাঁ, কত পয়সা আছে সিনহা বাবুর, একটু বাজিয়ে দেখতে হবে না? শপিং করতে করতে হাঁপিয়ে গিয়েছে অপরাজিতা। যা পেরেছে তাই কিনেছে, আসলে প্রয়োজন কিছুরই ছিল না। সবটাই নিজের ঝাল মেটানোর একটা চেষ্টা। বিল মেটাতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ, প্রায় $1,00,000 টাকার বিল হয়ে গিয়েছে। আরে আরে, কি শুরু করেছো বলো তো অপরাজিতা? তোমার হাজবেন্ডকে তো দুদিনে ভিখারি বানিয়ে ছেড়ে দেবে। দি গ্রেট সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকার অভিনব সিনহাকে, মানে আমার হাজবেন্ডকে এতটা আন্ডার এস্টিমেট করো না। আর নয় প্লিজ, এবার ক্ষমা করে দাও। এবার বাড়ি চলো। যাব, তার আগে চলো কলেজ স্ট্রিট যাব, ওখান থেকে তোমার দোকানের জন্য কিছু বই কিনে দেব। এসবের প্রয়োজন নেই অপরাজিতা। কেন, আমাকে বন্ধু ভাবো না তুমি? স্বাগত ওর কোনো নাই শুনল না অপরাজিতা। বেশ কিছু বই কিনে দিয়েছে ওর দোকানের স্টকের জন্য। সব মিটিয়ে প্রায় রাত 10টায় বাড়ি ফিরল অপরাজিতা। বাড়ি ফিরে বেডরুমের দিকে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে ডাক পড়ল, অপু একটু ওয়েট করো, 10:30টায় ডিনার করে একদম ওপরে উঠবে। আমি খেয়ে এসেছি। সে কি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি বলেছিলাম অপেক্ষা করতে? ডিসগাস্টিং। আবারও বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছিল অপু, আর ঠিক তখনই এনিওয়ে, শপিং হলো? হঠাৎ মনে পড়ল অপরাজিতার। তাড়াতাড়ি বিলটা বের করে এগিয়ে গেল অভির দিকে। হ্যাঁ, শপিং হলো। বলছি শুনুন না, বিলটা না একটু বেশি হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। সে কি, এত কম টাকায় শপিং হয়ে গেল? তুমি কিনা অভিনব সিনহার ওয়াইফ, 2 হাত খুলে খরচা করবে।
একদম চিন্তা করো না, রোজগার করার দায়িত্ব আমার আর খরচা করার দায়িত্ব তোমার। প্রমিস করছি কোনো দিন তোমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকতে দেব না আমি, যতদিন এই পৃথিবীতে আমি। ছাড়ো সব কথা, চেঞ্জ করে শুয়ে পড়ো। খাওয়া দাওয়া তো করেই এসেছো, আমি ডিনার করে আসছি। অভির কথা শুনে অপুর মুখটা একেবারে হাঁ হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল অভির দিকে। ডিনার করে যখন ঘরে এলো অভি, ততক্ষণে ঘুমিয়ে পড়েছে অপরাজিতা। আজ আর চেয়ার নয়, বালিশটা নিয়ে অতি সন্তর্পণে অপরাজিতার পাশেই শুয়ে পড়ল অভি। মনে মনে বলল, শুধু তোমার দিকে তাকিয়ে একটা গোটা রাত আমি কাটিয়ে দিতে পারি অপু। বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না তোমার থেকে। হয়তো তোমার থেকে সুন্দর অনেক আছে, কিন্তু তাও তোমার মধ্যে আমি কি যে পেয়েছি জানি না অপু, জানি না। ঘুমন্ত অপুকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভূত হয় অভিনবের। জীবনে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির সংখ্যাই বেশি। পড়াশোনা থেকে কেরিয়ার, কোনোটাই তো নিজের মনের মতো হয়নি। প্রথম জীবনে ভালোবাসা যে আসেনি এমনটা নয়, কিন্তু ওই নিজের মুখচোরা স্বভাবের জন্য সেই সম্পর্কও টেকেনি। এরপর যখন প্রথম অপরাজিতাকে দেখে অভি, সেদিনই স্থির করেছিল এই মানুষটাকে যেভাবে হোক নিজের জীবনে চাই ওর। একটা ছোট্ট বিড়াল ছানাকে ভালোবেসে বুকের মধ্যে আঁকড়ে তাকে বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিল মেয়েটা। একটা অবলা পশুকে যে এত ভালোবাসতে পারে, একটা মানুষকে না জানি সে কতটা ভালোবাসতে পারবে। বড্ড আশা করে আছে অভি, অপরাজিতার ছোঁয়ায় নিজের জীবনের সমস্ত অপূরণীয় স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেবে। আর এভাবেই ভালোবেসে একদিন চলে যাবে অনেক দূরে, সেই নিরুদ্দেশের ঠিকানায়। হ্যালো স্যার। আহা, কতবার বলেছি আমি বাড়িতে থাকতে আমায় ফোন করবে না, অফিসে যাই তারপর কল করবে। কি এমন আর্জেন্সি এলো বলো তো যে এক্ষুনি কল করতে হবে? স্যার, ডক্টর স্মিথকে আমরা আপনার সমস্ত মেডিকেল হিস্ট্রি মেইল করেছিলাম। উনি আপনার কেসটা হাতে নিতে রাজি হয়েছেন। আপনাকে আমেরিকা যেতে হবে স্যার। ওহ, কি হবে এসব করে? গোটা ভারতবর্ষের ডক্টর অপারেশন করতে ভয় পাচ্ছেন, আর সেখানে উনি কি করে করবেন? স্যার প্লিজ এইভাবে বলবেন না, আমরা তো চেষ্টা করছি স্যার। কিছু হবে না আপনার, একটু ভরসা রাখুন। আর দেরি করবেন না স্যার, যত তাড়াতাড়ি সম্ভব নিউ ইয়র্ক যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কিন্তু আগামী 3 মাস আমি কোথাও যেতে পারবো না, অনেক কাজ আছে আমার। এখনো অপরাজিতাকে অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে, ওর উপর অনেকটা ভরসা আমার। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, রাখো, আমি অফিসে গিয়ে কথা বলবো। বিগত বেশ কিছু মাস চোখটা ঝাপসা লাগতো অভির, সেই সঙ্গে অসহ্য মাথার যন্ত্রণা। প্রথম পেইন কিলার খেয়ে কাটাতো, এরপর হঠাৎ একদিন শুরু হলো বমি। আর থাকতে না পেরে ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করলো অভি। আর এর পরবর্তী সময়টা কিভাবে যে চোখের সামনে দিয়ে কেটে গেল তা এখনো বুঝতে পারে না অভি। ব্রেন টিউমার ধরা পড়ার পর অপারেশনের ঝুঁকি নিতে চাননি অনেক ডাক্তার। আসলে বিষয়টি হলো, স্ক্যান, এক্স-রে আরও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে টিউমারের যে অবস্থান লক্ষ্য করা গেছে, সেখান থেকে টিউমারটাকে সম্পূর্ণরূপে ছেঁটে ফেলা খুবই ঝুঁকিপূর্ণ। তাই স্থানীয় কোনো ডাক্তার এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের এইরকম একটা গুরুত্বপূর্ণ অপারেশনের দায়িত্ব নিতে চাননি। খবরটা শোনার পরেই পুরোটাই নিজের ভবিতব্য হিসাবে মেনে নিয়েছিল চির লড়াকু মানসিকতার ছেলেটা। আসলে এই কোম্পানির শেয়ার, স্টক, প্রফিট, লস
এসবের জালে কোনোদিনই জড়াতে চায়নি মানুষটা। বাধ্য করেছে জীবন এই পথে চলতে। হয়তো এবার এভাবেই ওর মুক্তির রাস্তা খুলবে। মেনে নিয়েছিল অভি, কিন্তু সঙ্গী সাথীরা তারা তো কোনোভাবেই মানতে নারাজ। কিছুতেই হাল ছাড়তে চায় না তারা। খুব ভালো করেই চেনে তারা তাদের বসকে। উপর থেকে মানুষটা যতই কঠিন হোক, ভিতর থেকে সবার জন্য চিন্তা করেন উনি। আর তাই এই একগুঁয়ে বদমেজাজি মানুষটাকেও ভালোবাসার মানুষের অভাব নেই। বিয়ের প্রায় 15 দিন কেটে গিয়েছে। ভালোই চলছে অপরাজিতার জীবন। ভেবেছিল অভিনব হয়তো অনেক কিছু নিয়েই ওকে জোর করবে, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। নিজের মতো জীবন বাঁচতে পারছে ও। সব থেকে আশ্চর্য হয়ে গেছে অভিনবের ব্যবহার দেখে। ছেলেটা সব কিছুতেই ওর খেয়াল রাখে। কত চেষ্টা করে অপরাজিতা ওকে রাগাতে, কিন্তু মানুষটা কোনোভাবেই রাগে না ওর উপর। এই তো সেদিন খুব একটা গুরুত্বপূর্ণ ফাইল বিছানায় রেখে স্নান করতে ঢুকেছিল অভিনব। সুযোগ বুঝেই ফাইলটা লুকিয়ে ফেলেছিল অপরাজিতা। অনেক খোঁজাখুঁজি করেছিল অভিনব। বসে বসে মজা দেখেছিল অপরাজিতা। শেষের দিকে হয়তো বুঝতে পেরেছিল অভিনব। কিছুই বলেনি, অল্প একটু হেসে বেরিয়ে গিয়েছিল অফিস। ওকে কোনোভাবেই কোনো রিয়্যাক্ট করতে না দেখে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গিয়েছিল অপরাজিতার। কি মনে করে নিজেই অফিসে কল করে ড্রাইভারের হাত দিয়ে ফাইলটা পাঠিয়ে দিয়েছিল অফিসে। ইদানিং সব কিছুই যেন গুলিয়ে যায় অপরাজিতার। যে মানুষটা এতখানি স্বার্থপর, যে একটা অন্য মানুষের সঙ্গে অপরাজিতাকে দেখে এইভাবে ওকে অপমান করতে পারে, জোর করে বিয়ে করতে পারে, সেই মানুষটা এখন এতটাই নির্লিপ্ত। সব সময় যেন আগলে রাখতে চাইছে অপরাজিতাকে। সত্যি অদ্ভুত লাগে অপরাজিতার। তবে কি মানুষ চিনতে ভুল করলো? না, তা তো হতে পারে না। আসলে এই সবই নাটক। মাত্র 15 দিনে কি চেনা যায়? ধীরে ধীরে ঠিকই একদিন মুখোশ খুলবে ভেবেই রেখেছে অপরাজিতা। নিজেকে বাঁচাতে, প্রাণ নিতে বা প্রাণ দিতে কোনো কিছুতেই পিছপা হবে না ও। নিজের সম্মান হারাবে না ও। তবে কাছে আসা তো দূর, অপরাজিতাকে কোনো কিছুর জন্যই জোর করে না অভি। এমনকি বেশি কথাও বলে না। এভাবেই কেটে যাচ্ছে দিন। প্রায় 1 মাস হয়ে গেল ওদের বিয়ে হয়েছে। সম্পর্ক যেখানকার সেখানেই দাঁড়িয়ে রয়েছে, না উন্নতি না অবনতি। ইদানিং অভির মাথার যন্ত্রণাটা আরও বেড়েছে। থেকে থেকেই বড্ড ক্লান্ত লাগে, পরিশ্রম করতে পারে না বেশিক্ষণ। এদিকে অপরাজিতা কখন যে বাড়িটাকে ভালোবেসে ফেলেছে ও নিজেই জানে না। টুকটাক বাড়ির কাজ করতে ইদানিং ওর খুব ভালো লাগে। একটা ছোট্ট মন্দিরও করেছে বাড়িতে। সকালে উঠে নিজের ঘরটা গুছিয়ে স্নান করে পুজো করে, তারপর রান্নার দিকটাও একটু দেখাশোনা করে। আজ নিজে হাতে কিছু বাঙালি পদ রান্না করেছে। স্বাগতর সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তাই ভাবলো আজকে ছেলেটার জন্য এই খাবারগুলো প্যাক করে নিয়ে যাবে। একা থাকে, নিজে রান্না করে, তাই মাঝে মাঝেই ওর জন্য খুব মায়া হয় অপরাজিতার। যেই ভাবা সেই কাজ। অভিনব অফিস বেরিয়ে গেলেই লাঞ্চ প্যাক করে একটা ক্যাব বুক করে বইপোকার উদ্দেশ্যে রওনা হলো অপরাজিতা। বইপোকাতে ও যখন পৌঁছলো তখন প্রায় বিকেল হতে চলল। উফ, রাস্তায় কি জ্যাম! এইটুকু আসতে কত সময় লেগে গেল দেখো। নাও নাও, এখন সবকিছু রাখো তো। খাবারগুলো এনেছি, খেয়ে আমায় উদ্ধার করো। বাবা, ঘোর সংসারই তো। নিজের হাতে রান্না করে কি সৌভাগ্য! নিশ্চয়ই খাবো। এরপর দুজনে মিলেই খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। তারপর কি মনে হতে নিজেই বলল অপরাজিতা, কতদিন গঙ্গার ঘাটে যায়নি বলো স্বাগত, যাবে?
আমার সঙ্গে গঙ্গার ঘাটে? পাগল নাকি? মিসেস সিনহাকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসে আমি আমার এই ছোট্ট প্রাণটা বিসর্জন দিতে পারবো না। না ম্যাডাম, আগেই আমি এই দোকান খোয়াতে চলেছিলাম, এখন আর নিজের প্রাণটাও। সত্যিই তো, ঠিকই বলেছ। আমার জন্য তোমার বড্ড ক্ষতি হয়ে গিয়েছে স্বাগত। ঠিক আছে, ওসব বাদ দাও, সন্ধে হতে চললো, আমি বেরোই। হ্যাঁ, দেরি হয়ে যাবে না হলে বাড়ি পৌঁছতে। আরে আরে, রাগ করলে নাকি? আরে আমি তো মজা করছিলাম। চলো চলো, আর রাগ করতে হবে না, নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটে, চলো। এরপর দুজনে মিলে বেরিয়ে পড়লো বাইকে করে। নির্ভেজাল এই বন্ধুত্বটাই খুব এনজয় করে অপরাজিতা। ইস, যদি ছোটবেলায় আলাপ হতো স্বাগতর সঙ্গে, তাহলে ওদের বন্ধুত্বটা আরো একটু জমে যেত। দেরিতে হলেও এই বন্ধুটাকে পেয়ে সত্যিই নিজেকে খুব লাকি মনে করে অপু। ওরা বাইকে করে বেরিয়ে যাবার সময় খেয়াল করলো না ওদের ঠিক ডান দিকে কালো জাগুয়ার ওদের পিছু নিল। বেশ কিছুক্ষণ গঙ্গার ঘাটে আড্ডা দেওয়ার পর প্রায় 6:45 ওখান থেকে উঠে পড়ল ওরা। চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি চলে যাব। একটা ক্যাব বুক করে নেব, তাহলেই হবে। তুমি মিসেস সিনহা অপরাজিতা, ক্যাবে করে বাড়ি যাওয়াটা তোমায় মানায় না। বন্ধুর সঙ্গে গল্প করতে এসেছো, ঘুরে বেড়াচ্ছ, সব কিছুই ঠিক আছে, বাড়ির গাড়িটা নিয়ে আসতে পারতে। আর একটু মোবাইলটা দেখো তো, কতবার আমি ফোন করেছি, ফোনটা অন্তত রিসিভ করতে পারতে। বাড়িতে কেউ জানে না তুমি কোথায়। আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এখান দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তোমরা গল্প করছো, বিরক্ত করিনি, এখানেই ওয়েট করছিলাম। ভাবলাম আড্ডা শেষ হলে একসাথেই বাড়ি ফিরব। চলো, গাড়িতে ওঠো। আসছে মিস্টার মুখার্জি, একদিন সময় করে আমাদের বাড়িতে আসবেন, ওকে? হ্যাঁ নিশ্চয়ই মিস্টার সিনহা, আপনিও কিন্তু একদিন আসুন বই পোকাতে। আপাতত মাথার পোকাগুলোকে সামলাই, তারপর আসবো বই পোকাতে। বাড়ি পৌঁছতেই গাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকের দরজাটা খুলে এক ঝটকায় অপরাজিতাকে ওর সিট থেকে নামিয়ে আনলো অভি। তারপর টানতে টানতে নিয়ে ঢুকলো বাড়িতে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো অপু, কিন্তু অভির গায়ের জোরের সঙ্গে পেরে উঠল না। ওকে টানতে টানতে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো অভি। তারপর বলল, বাড়িতে কাউকে কিছু না বলে কেন গিয়েছিলে ঘুরতে? তোমাকে তো আর আমি কোনো কিছু করতে আটকাই না, তাহলে তাহলে কেন জানিয়ে যাওনি তুমি? তুমি জানো তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল, আর ফোনটা ধরছিলে না কেন? বেশ করেছি ফোন ধরিনি, আমার ইচ্ছা আমি ফোন ধরিনি। আর আমি কোথায় যাব না যাব তার কৈফিয়ত কি আপনাকে দেব? ও আচ্ছা, মিস্টার সিনহার কি লজ্জা লাগছে নাকি যে ওনার স্ত্রী পরপুরুষের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াচ্ছে? চুপ করো অপু, কি বলছো তুমি নিজেই জানো না। এইভাবে তুমি নিজেকেই ছোট করছো। আমি কিন্তু তোমাকে সেরকম কিছুই বলিনি, আমি শুধু বলেছি। আপনি কি বলতে পারেন আর কি করতে পারেন সেই বিষয়ে যথেষ্ট আইডিয়া আমার আছে মিস্টার সিনহা। স্বার্থপর লোক একটা, নিজের জেদ বজায় রাখতে আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। একটা মৃতদেহতে পরিণত করেছেন আমাকে। আমার স্বপ্ন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা আপনার জন্য সব জলাঞ্জলি চলে গিয়েছে। খুব খুশি না আপনি? খুব খুশি? হ্যাঁ খুশি, আমি খুব 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 খুশি। আমাকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারো না অপরাজিতা, তোমার সেই অধিকার নেই। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। কথাগুলো শেষ করতে পারল না অভি, তার আগেই 2 হাতে করে মাথাটা চেপে ধরল। অসহ্য যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথাটা। সহ্য করতে না পেরে ধপ করে মেঝেতেই বসে পড়ল। কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিল অপরাজিতা, এগিয়ে যাবে কি যাবে না ভাবছিল, কিন্তু যাই হয়ে যাক, মনুষ্যত্ব হারাতে পারবে না ও। কি হয়েছে মিস্টার সিনহা? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? উঠুন, হ্যাঁ
উঠুন, একটু কষ্ট করে এই বিছানাটা শুয়ে পড়ুন। আপনি কি কোনো ওষুধ খাবেন? কোনো ডাক্তার? এখান থেকে চলে যাও অপরাজিতা। আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ প্লিজ প্লিজ। এখান থেকে যাও। কিন্তু আপনি? প্লিজ যাও এখান থেকে। নিজের দুর্বলতা কিছুতেই অপরাজিতার সামনে প্রকাশ করতে চায় না অভি। ও চায় না সবটা জানতে পারুক অপু। জানলে যে কিছুতেই নিজেকে সামলাতে পারবে না ও। রাত প্রায় 2টো। গেস্ট রুমে শুয়ে পড়েছিল অপরাজিতা, আর ঘরের দিকে যায়নি। শুয়ে শুয়ে বড্ড অস্থির লাগছে। কি করছে মানুষটা? এক পা করে বেডরুমের দিকে এগিয়ে গেল অপরাজিতা। অফিসের পোশাকেই বিছানায় ঘুমিয়ে পড়েছে অভি। ভালো করে ওর মুখের দিকে তাকালো অপু। মুখটা কি খুব শুকনো লাগছে? চোখের নিচে কালি। কই, এগুলো তো লক্ষ্য করেনি অপরাজিতা। আচ্ছা, মানুষটা কি খুব অসুস্থ? যাই হয়ে যাক, বাড়িতে যখন কেউ অসুস্থ হয় তার খেয়াল রাখা বাড়ির মানুষেরই তো কর্তব্য। নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেতে পারে না অপু। কাল সকাল হলেই অভিনবকে নিয়ে ডাক্তারের কাছে যাবে অপরাজিতা। মনে মনে স্থির করে নিল। তারপর আবারও গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। আজ আপনাকে আর অফিসে যেতে হবে না, ডাক্তার দেখাতে যাবেন। কি ভুলভাল বলছো? ও, কালকে হ্যাঁ, একটু মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছিল আর কি, সেই জন্যই। ও বাদ দাও, তুমি চিন্তা করো না, আমি মেডিসিন নিয়েছি। ভারী বই গেছে আপনার জন্য চিন্তা করতে। আমি তো ভাবছিলাম আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার ব্যবসার দেখাশোনা কে করবে, তাই আর কি। মুখটা বেঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল অপরাজিতা। ঠিক তখনই অভি বলল, কেন? তুমি তো আছো, তুমি করবে। কেন? আমার কি আর কোনো কাজ নেই নাকি? অপু, সামনের মাসে আমাকে একটু আমেরিকা যেতে হবে বিশেষ একটা কাজে। তখন তোমাকে একটু মাঝে মাঝে অফিস যেতেই হবে। তাই এখন থেকেই তুমি যদি একটু অফিসে যাওয়াটা শুরু করো খুব ভালো হয়। কাজগুলো যদি একটু বুঝে নাও। আমি পারবো না। আপনার অফিস, আপনার কাজ আপনি বুঝুন। আমি কি আপনার চাকর নাকি? প্লিজ অপরাজিতা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার পরে অফিসের দেখাশোনা তোমাকেই করতে হবে। আমি চাই না এত কষ্ট করে তৈরি হওয়া একটা রেপুটেশন নষ্ট হয়ে যাক। এতগুলো মানুষের ভবিষ্যৎ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে অপরাজিতা। প্লিজ, তোমাকে এই দায়িত্ব নিতেই হবে। আমার অবর্তমানে। ওটা অবর্তমানে নয়, অনুপস্থিতিতে হবে। অবর্তমানে শব্দটার মানে জানেন আপনি? জানি অপরাজিতা, কিন্তু জীবনের কথা কে বলতে পারে বলো? মানুষ আজ আছে, কাল নেই। এই তো দেখো না, আমি ইউএসএ যাচ্ছি একটা কাজে। যদি ওখান থেকে আর না ফিরি তাহলে। সকাল সকাল ড্রিঙ্ক করেছেন নাকি? আর আপনি ফিরলেন কি না ফিরলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার কোম্পানিতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি পারবো না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। প্লিজ প্লিজ অপরাজিতা, প্লিজ। দেখো, আমি হাত জোর করে বলছি তোমায়। কি হয়েছে বলুন তো আপনার? সত্যি করে বলুন তো, কি হয়েছে? আপনি তো এভাবে কোনোদিন কথা বলেন না। প্রথম থেকেই আপনাকে আমি একজন রুড, অ্যারোগেন্ট মানুষ হিসাবেই দেখে এসেছি। কই, এইভাবে তো কোনোদিন আপনাকে কথা বলতে শুনিনি। কথা আর কোথায় বলেছি আমরা অপরাজিতা? শুধু তো ঝগড়া করেছি। কথা বললে বুঝতে পারতে আমি তো এরকমই। একটা কথা বলবো অপু? বলুন। আজ বিকেলে আমার সঙ্গে ঘুরতে যাবে? ওই স্বাগতর সঙ্গে যেমন তুমি গঙ্গার ঘাটে গল্প করো, প্রিন্সেপ ঘাটে আড্ডা দাও, তারপর স্টার থিয়েটারে সিনেমা দেখো, হেদুয়ায় গিয়ে ফুচকা খাও, ঠিক সেই রকম ভাবে আমার সঙ্গে ঘুরে বেড়াবে আজকের বিকেলটা। আকাশ থেকে পড়ল অপরাজিতা।
এ লোক বলে কি, এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে ফুচকা খাবে? কি বলবে বুঝতে পারল না অপরাজিতা। এমনভাবেই মানুষটা রিকোয়েস্ট করছে, দোনামোনা করে বলল, ঠিক আছে, যাব। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে নিজের অবস্থান ভুলে গিয়ে ছুটে এসে অপরাজিতাকে জড়িয়ে ধরল অভি। চমকে উঠল অপরাজিতা। স্পর্শ বুঝতে পারে মেয়েরা। এই স্পর্শের মধ্যে কোনো রকম কামনা ছিল না, ছিল শুধু অকৃত্রিম ভালোবাসা আর স্নেহ। যেন মানুষটার সত্যিই খুব মন খারাপ, যেন অপরাজিতাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে মানুষটা। কি মনে করে হাত দুটো উঠিয়ে অপরাজিতা নিজের অজান্তেই জড়িয়ে ধরল অভিকে। ফুঁপিয়ে উঠল ছেলেটা। বিনা মেঘে বজ্রপাত হলো যেন। এ কি হচ্ছে ওর সঙ্গে? এত বড়, এত সফল একটা মানুষ, যাকে কিনা কোনোদিন কারোর সামনে নিচু হতে দেখেনি ও, সেই মানুষটা ওকে জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ করে মনটা ছটফট করে উঠল অপরাজিতার। তাড়াতাড়ি করে নিজেকে ওর থেকে ছাড়িয়ে প্রশ্ন করল ও, কি হয়েছে বলো তো তোমার? কাঁদছো কেন? খুব শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে বলো আমাকে। কিছু হয়নি। আসলে আমি জীবনে কোনো কিছুই পাইনি অপরাজিতা, শুধু হারিয়েছি। সারা জীবনে বাবা আমার কাছ থেকে শুধুই এক্সপেক্ট করে গেছেন। আমি কিসে খুশি, কিসে অখুশি, সেসব দিকে নজর দেননি। হ্যাঁ, মা আমাকে বোঝে, কিন্তু সারা জীবন সংসার সামলাতে আমার দিকে আর সেভাবে নজর দিয়ে উঠতে পারেনি। আজ তোমার স্পর্শটা আমায় খুব স্বস্তি দিল অপরাজিতা। ছাড়ো। তুমি রেডি হয়ে থাকবে, বিকেলে আমি একদম সময় মতো চলে আসবো, ঠিক আছে? আজ মনটা বড্ড ফুরফুরে হয়ে রয়েছে অপরাজিতার। কি হলো ওর? কই, অভিনবকে তো ঘৃণা করতে পারছে না, আর কিছুতেই সময়ও কাটছে না। বারবার ঘড়ি দেখছে, কখন বিকেল হবে। আজ প্রথম অভিনবের সঙ্গে ঘুরতে বেরোবে অপরাজিতা। মনে মনে কত প্ল্যান করে ফেলেছে। যে মানুষটাকে জীবনের পরম শত্রু হিসাবে দেখে এসেছে, আজ তাকে ঘিরেই কত কিছু কল্পনা মনের মধ্যে ভিড় করে আসছে। তাহলে এই ঘৃণা, শত্রুতা সবকিছুর আড়ালেই কি ভালোবাসা লুকিয়েছিল? আজ অভিনবের একটু যত্ন, একটু ভালোবাসা কি ওর মনের সমস্ত কালো ধুয়ে মুছে পরিষ্কার করে দিল? আজ মন থেকে বড্ড বাঁচতে ইচ্ছা করছে অপুর। ওয়ার্ড্রপ খুলে আজ আবারও একটা হলুদ শাড়ি বেছে নিয়েছে ও। আচ্ছা, মানুষটা কি এতটাই খারাপ? ওর সঙ্গে কি বাকি জীবনটা কাটিয়ে ফেলতে পারবে না অপরাজিতা? নিজের মনের মতো করে মানুষটাকে তৈরি করে নেওয়া যায় না? এসব ভাবতে ভাবতেই কখন যে ঘড়িতে 4:30 বেজে গেছে বুঝতেই পারেনি অপরাজিতা। তড়ি ঘড়ি তৈরি হতে বসলো ও। 5টা পেরিয়ে 6টা বাজলো, কিন্তু না এলো অভিনবের ফোন, আর না এলো নিজে। ব্যস্ত মানুষ, হয়তো কোনো কাজে আটকে গেছে, কিন্তু কথা যখন দিয়েছে নিশ্চয়ই আসবে। আরও একটু অপেক্ষা তো করাই যায়, এই ভেবে চুপটি করে খোলা বারান্দায় বসে রইল অপু। কিন্তু ঘড়ির কাঁটা যখন 10টার ঘর পেরিয়ে গেল, ভয় করতে শুরু করলো অপুর। কি হলো, এখনো এলো না? এত দেরি তো করে না। কি মনে করে ফোন করলো অপরাজিতা। রিং হয়ে গেল অভিনবের ফোন, ধরল না কেউ। শেষে যখন 11:30 বাজলো, আর নিজেকে আটকে রাখতে পারল না অপু। ডায়াল করলো অফিসের নাম্বারে, সেখানেও রিং হয়ে গেল। অস্থির হয়ে উঠল অপু, কি করবে বুঝতে পারল না।
আর ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি মিসেস সিনহা বলছি, বলুন। কোথায়? কোন হসপিটাল? আমি আসছি, এক্ষুনি আসছি। কেটে গেছে প্রায় 5 ঘন্টা, এখনো জ্ঞান ফেরেনি অভিনবের। কলকাতার নামকরা একটা বেসরকারি হাসপাতালে ভর্তিও। ডাক্তারের সঙ্গে কথা বলেছে অপরাজিতা। আজ কোনো একটা কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল অভিনব, সেই সঙ্গে খুব এক্সাইটেড ছিল। সকাল থেকেই অল্প অল্প মাথার যন্ত্রণাও হচ্ছিল, অ্যাভয়েড করে ওষুধটা আর খায়নি, আর তাই এই বিপত্তি। দুপুরের দিকে লাঞ্চ করার পরেই ব্ল্যাকআউট, তারপর হসপিটালে। সন্ধ্যের দিকে জ্ঞান ফিরল অভিনবের। আইসিইউতে ঢুকেই বুকের ভিতরটা মুচড়ে উঠল অপুর। একদিনেই এই মানুষটা যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে। ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেল অপু, মাথায় হাত দিয়ে শান্ত গলায় বলল, কেমন লাগছে এখন? কে? অপরাজিতা? তোমাকে কে বলল তুমি এখানে এসেছো কেন? তুমি কি ভেবেছিলে সব লুকিয়ে যাবে আমার কাছ থেকে? এত সহজে পার পেয়ে যাবে? এখনো অনেক শাস্তি পেতে বাকি মিস্টার সিনহা। এত সহজে তো পালিয়ে যেতে দেব না আমি। চুপ, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি আর আমাকে ছেড়ে বললাম না চুপ করে ঘুমো। অভিনব ঘুমিয়ে যেতেই আইসিইউ থেকে বেরিয়ে এলো অপু। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছিল ও। বাইরে বেরিয়েই কান্নায় ভেঙে পড়ল ও। হঠাৎ কাঁধের উপর কারুর হাতের স্পর্শে চোখ তুলে তাকালো ও। স্বাগত, তুমি এসেছো? হ্যাঁ, তোমার মেসেজটা দেখেই এলাম। ভেঙে পড়ো না অপরাজিতা, আমি সব সময় তোমার পাশে আছি। কিচ্ছু হবে না অভিনবের। তোমার ভালোবাসা ওকে কিছু হতেই দেবে না। ওই দেখো কে দাঁড়িয়ে রয়েছেন, তোমার সাথে দেখা করতে এসেছেন। চলো। ঝাপসা হয়ে যাওয়া চোখটা আঁচল দিয়ে মুছে ভালো করে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না অপু। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বুকে। বাপি, বাপি। কাঁদিস না, কাঁদিস না, কিচ্ছু হবে না অভিনবের। খুব ভালো ছেলেটা। তোর বিয়ের পর থেকে আজ অবধি প্রতিদিন আমার খোঁজ খবর নিয়েছে। ও আমাদের দেখাশোনা করেছে। এমন একটা সোনার টুকরো ছেলের ভগবান কোনো ক্ষতি করতে পারেন না। আমি 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 পারবো তো বাপি, আমি পারবো তো। তোর নাম অপরাজিতা, তোকে তো কেউ হারাতে পারবে না মা। তুই যে অপরাজেয়, তুই তো আমাদের মা দুর্গা। তোর রুদ্রদেবকে একমাত্র তুইই পারবি রক্ষা করতে। এর পরের যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। অভিনবকে নিয়ে অপরাজিতা পাড়ি দিয়েছিল সেই সুদূর আমেরিকা। একটার পর একটা অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা, প্রায় 1.5 বছরের মাথায় জমি মানুষে টানাটানি করে নিজের ভালোবাসাকে নিজের কাছে ফিরিয়ে আনতে পেরেছে অপু। নিজের নামের মান রাখতে পেরেছে ও। এভাবেই বারে বারে জিতে যাক ভালোবাসা, হেরে যাক সব মান অভিমান, ভালো থাকুক সবার ভালোবাসার মানুষ। সব মরশুম হয়ে উঠুক ভালোবাসার মরশুম।
ভালোবাসার উষ্ণ পরশ, স্বাগতর লেখা প্রথম প্রেমের উপন্যাস। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো স্বাগতর। বেশ ভালোই বিক্রি হচ্ছে বই। ওর গল্পের নায়ক নায়িকার চরিত্রের নাম বদলে দিলেও আসল মানুষ দুটো যে ওর বড্ড কাছের, অভিনব আর অপরাজিতা। মনে মনে ওদের কথাই চিন্তা করছিল স্বাগত। ঠিক তখনই বেজে উঠল ওর ফোনটা। হ্যালো, হ্যালো, আপনি স্বাগত মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। আমি ঈশানী বলছি। আমি আপনার ওই গল্পের বইটা বেরিয়েছে না, ভালোবাসার উষ্ণ পরশ, ওইটা পড়েছি। ও আচ্ছা, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? ওই আপনাদের যে প্রকাশক, ওনার কাছ থেকে খুব কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি। ভীষণ ভালো লেগেছে গল্পটা। ও আচ্ছা, আপনার ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। জানেন, আমার না প্রেমের উপন্যাস পড়তে খুব ভালো লাগে, আর আপনার লেখা এই দেখেছেন, এখান থেকেই আবার নতুন এক গল্পের সূচনা। এইবার এটা শোনার পরই আপনারা দাবি করবেন ভালোবাসার উষ্ণ পরশের 4র্থ পর্ব নিয়ে আসুন। আরে বাবা, সব গল্পের কি শেষ আছে? এই তো দেখুন না আমাদের জীবনের গল্পগুলো, হঠাৎ করে কি শেষ হয়ে যায়? না না, শেষ থেকেও তো আবার শুরু হয়। তেমনি এই গল্পের আবার শুরু। তাই বলে কি পর্বের পর পর্ব আনতে হবে নাকি? নতুন গল্প শুনুন, মন দিয়ে শুনুন ভালোবাসার মরশুমের নতুন নতুন গল্প। আর এবার ওভার টু প্রীতম। আজকের গল্প ভালোবাসার উষ্ণ পরশ অন্তিম পর্ব। এতটুকুই। প্রতিদিনের মতো কয়েকটা কথা বলে চলে যাব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর তার সাথে অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। এই ওয়েবসাইটে আমাদের সমস্ত লেটেস্ট গল্পগুলো আপনারা শুনতে পারবেন। আর ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তার সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম। তারা হলেন রিমা দে, মুন্না সামন্ত, ঐশানী দত্ত, সঞ্চারী নায়েক, রাজু চৌধুরী, শ্রীকান্ত ঘড়ুই, স্নেহা দাস, মেঘা মণ্ডল, প্রিয়াঙ্কা মাইতি, প্রদীপ মান্না, সৃজা সরকার। এছাড়াও আরও একটা স্পেশাল নাম আজকে অ্যানাউন্স করব, সেটা হলো বাবানের নাম। বাবানের নাম ভুলবশত গত সপ্তাহে অ্যানাউন্স করা হয়ে ওঠেনি, তাই এই সপ্তাহে রইল স্পেশাল অ্যানাউন্সমেন্ট। এবার চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, অভিনব ইউএসএতে যে ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেই ডাক্তারের নাম কি? যদি আপনাদের উত্তরটা জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলুন উত্তরটা। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বেও ঘোষণা করব আমরা। আজ তবে এতটুকুই। কথা হচ্ছে পরের শুক্রবার রাত্রি 8টায় আর পরের মঙ্গলবার ঠিক দুপুর 3:30। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।